This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন ফুল অ্যান্ড ফাইনাল। আমি আত্রি আর শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে আছি। আর শর্মিষ্ঠা, আমরা প্রথমেই চোখ রাখবো মুখ্যমন্ত্রীর সফরের দিকে। গত সোমবার থেকে মুখ্যমন্ত্রী নাগরাকাটা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন গত সোমবার, আর আজ আবারও নাগরাকাটার একাধিক জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন, একাধিক ক্যাম্পে পৌঁছে যাচ্ছেন, সেখানকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলছে। ঠিক এক সপ্তাহ পর আজ থেকে আবারও নাগরাকাটায় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখছেন, নিজের হাতে ত্রাণ দিচ্ছেন। বন্যা পরিস্থিতি নিয়ে গতকালই রিভিউ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজের জন্য 8 জনকে পুরস্কারও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ নাগরাকাটা ধূপগুড়ি হয়ে তার কার্শিয়ং যাওয়ার কথা রয়েছে, কাল মিরিকে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, একের পর এক ক্যাম্পে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি এবং তার বক্তব্য আমরা তুলে ধরছি। কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে সাধারণ মানুষের কথা শুনে তাদেরকে আশ্বাসও দিচ্ছেন। মূলত অভিযোগ কি উঠে আসছে আর মুখ্যমন্ত্রীর দিক থেকে কি আশ্বাস? দেখো, মুখ্যমন্ত্রী এখন যে ক্যাম্পটিতে এসছে এটি তন্দু এলাকা, সেখানে স্পেশাল ক্যাম্প এটা চলছে। কিন্তু এখানে চা বাগানের শ্রমিক মহল্লার যারা সর্বশান্ত হয়েছেন তাদেরকে দেখো কোনো থাকার জায়গাই নেই, মাঠের মধ্যে কিন্তু ত্রিপলটা নিয়ে তাদের অস্থায়ীভাবে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মূলত তাদের কাছে পৌঁছে সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে তা যেমন বলছেন, কী কী রিলিফ দেওয়া হয়েছে, কী কী মেটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। একই সঙ্গে তাদের কিছু প্রয়োজন আছে কিনা বা তারা সবাই ত্রাণ পেয়েছেন কিনা সেগুলো জেনে নিচ্ছেন। আর মুখ্যমন্ত্রী আরেকটা যেটা অভিযোগ করছেন যে ভুটানের জল প্রতি বছর এই এলাকাগুলোতে ভাসায়, কিন্তু ভুটানের কাছ থেকে বাংলা কোনো টাকা পয়সা পায় না, অর্থ পায় না, অথচ এই ক্ষয়ক্ষতির মোকাবিলা রাজ্যকেই করতে হয়। ফলে ইন্ডো রিভার কমিশনে বাংলার তরফে কাউকে রাখা উচিত এবং এই যে ক্ষয়ক্ষতির জন্য প্রচুর পরিমাণ টাকা খরচ হচ্ছে সেই টাকা ভুটানে দেওয়া উচিত বলে এর আগের ক্যাম্পে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু মন্তব্য করেছেন। কারণ মুখ্যমন্ত্রী বলছেন ভুটান যেমন টাকা দিচ্ছে না, তেমনি কেন্দ্রের কাছ থেকেও রাজ্য কোনো টাকা পাচ্ছে না। একই সঙ্গে যারা মারা গিয়েছেন তাদেরকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের ক্যাম্প থেকে। এই ক্যাম্পেও এসে সরাসরি দেখো, আমরা ছবিতে একদম লাইভে গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি যে অস্থায়ী রিলিফ ক্যাম্প, সেই ক্যাম্পে সরাসরি মানুষের সঙ্গে কথা বলে দিচ্ছেন যারা একদম দুর্গত চা শ্রমিক, হতদরিদ্র পরিবার, যাদের সর্বস্ব নদীর জলে কার্যত ভেসে গিয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন। একদম প্রসেনজিৎ, এই গ্রামেই তোমরা পৌঁছে গিয়েছিলে এবং সেখানকার ছবি আমরা দেখেছিলাম যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই তন্ডু গ্রামটি, এবং পুরো সমস্ত বাড়ি 60 থেকে 70টি পরিবার সেখানে থাকতো, সেই বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। সেখানেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন, সেখানে দুর্গতদের সাহায্য করছেন। এর ঠিক আগে যে ক্যাম্পে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দাঁড়িয়ে কি বলেছেন একবার শোনাই দর্শকদের। প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। তোমরা ডলোমাইটটা সিএসের সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে, তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা বা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়, ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। আমি তো ওই দিকটা দেখে এলাম, ব্রিজের কাছে পুরোটাই ভর্তি ডলোমাইটে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ক্ষতিগ্রস্ত যে এলাকা সেখানে দুর্গতদের কাছে গিয়ে কথা বলছেন। প্রসেনজিৎ, একটু জানতে চাইবো, যখন মুখ্যমন্ত্রী আজকে হেঁটে পুরো ঢুকেছেন এলাকায়, আমরা দেখেছি আগের ক্যাম্পে গিয়েছেন, এখন মুখ্যমন্ত্রী দুর্গতদের সঙ্গে কথা বলছেন, একটা বিষয় আমরা একদম শুরুর দিকে দেখছিলাম যে কিছু জন তারা অভিযোগ করছিলেন যে মুখ্যমন্ত্রীকে তারা কিছু বলতে পারেন। এই অভিযোগটা কি এক্ষেত্রে আছে, আগেরটাই হয়েছে, বা এক্ষেত্রে কোনো রকম অভিযোগ? সম্ভবত আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পাচ্ছি এই মুহূর্তে। বিধ্বস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন,
একটা প্রাথমিক স্তরে বানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন বাসিন্দাদের যে তারা পায়ে হেঁটে সেটা ব্যবহার করতে পারবেন। এখনো নদীতে জলের স্রোত আছে, অর্থাৎ বেগ আছে, সেটাও তিনি উল্লেখ করেছেন। আর তার সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া হবে এই আশ্বাস যেমন রয়েছে, এবং সবার প্রথমে যেটা দরকার যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা একটা প্রাথমিক সামাল দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কথা বলছেন, আমাদের সেই কথা স্পষ্ট আসছে। আমরা চেষ্টা করব মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনানোর জন্য, কারণ দুর্গতদের তিনি বারবার যে কথা বলছেন যে যা একদম প্রাথমিক ত্রাণ হয়, অর্থাৎ শুকনো খাবার, পানীয় জল দেওয়া, খাবারের বন্দোবস্ত করা, বেবি ফুড, ওষুধপত্র, সেগুলো যেমন প্রশাসন দিচ্ছে, বাকি যে কিছু থাকে, অর্থাৎ এই মানুষগুলো তো একেবারেই ছাদহীন হয়ে গিয়েছে, কিছুই নেই তাদের মাথার উপরে, বাকি যে সমস্ত বিষয় তার জন্য ক্যাম্প খোলা থাকছে। আর বিশেষভাবে জোর দিচ্ছেন তিনি নথিগুলোতে, কারণ এসআইআর এর আবহ রয়েছে, আর সেই জন্য হারিয়ে যাওয়া নথি যা যা হারিয়ে গিয়েছে সেগুলো কোথাও দুর্গতদের বলছেন যে ক্যাম্পে এসে জানানোর জন্য সমস্ত নথির ডুপ্লিকেট পেয়ে যাবেন, সরকার সেই বন্দোবস্ত করছে, সে কথারও উল্লেখ করছেন বারবার মুখ্যমন্ত্রী। একদম একের পর এক ক্যাম্পে পৌঁছে যাচ্ছেন, এরপর কাশিয়াং যাবেন, তারপর মিরিক যাবেন, এবং এক সপ্তাহ আগে এসেছিলেন মুখ্যমন্ত্রী, আবার এক সপ্তাহ পর তিনি পৌঁছে গিয়েছেন। এবার তিনি নিজেই যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে কথা বলছেন দুর্গতদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। একের পর এক জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন, আর এবারে কিন্তু একটু অন্যরকম ছবি। প্রত্যেককে চাকরি দিচ্ছেন, যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়া হচ্ছে, তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে, তাদেরকে সমস্ত নথির ডুপ্লিকেট দেওয়া হবে, এই ছবি ধরা পড়ছে আজকে। দেখুন, একটা প্রবাদ আছে, মরণকালে হরির নাম। সারা জীবন পাপ করার পর যখন মৃত্যু আসন্ন হয় তখন হরি বাঁচাও হরি বাঁচাও। ঠিক এক্ষেত্রেও তাই, সারা 14 বছর শুধু ধোঁকাধারি করে গেল। উত্তরবঙ্গের মানুষকে এত প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিশ্রুতির বন্যায় ভরসে গেছে উত্তরবঙ্গের মানুষ। সুইজারল্যান্ড বানিয়ে দিয়েছিল উত্তরবঙ্গকে। রাহুল বাবু, আরেকটা বিষয় আজকে একটু মুখ্যমন্ত্রী বলেছেন, এটা নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। তিনি কেন্দ্রের বিরুদ্ধে তো অভিযোগ করেন যে কেন্দ্র ত্রাণের টাকা দিচ্ছে না বা ত্রাণ দিচ্ছে না। আজকে বলছেন যে ভুটানের জলে এই জায়গাটা ভেসে যায়, প্রতি বছর ক্ষতি হয়, ভুটানেরও উচিত ক্ষতিপূরণ দেওয়া। না না না, বিষয় হচ্ছে এর কাজই হচ্ছে নিজের দোষকে অপরের দিকে ঠেলে দেওয়া। 14 বছর ঘুমিয়েছিল, 14 বছর ভুটানের জল আসেনি, 14 বছর উনি আবিষ্কার করতে পারেননি যে ভুটানের জলে এই জায়গা ভেসে যায়। অর্থাৎ এখন শেষ লগ্নে মানুষকে শেষ ধোঁকা দেওয়ার এটা একটা নতুন ফিকির ছাড়া আর কিছুই নয়। কিন্তু মানুষ মমতা ব্যানার্জির এই জাতীয় প্রতিশ্রুতি আর মিথ্যা প্রচার এটা মানুষ বুঝে গিয়েছে। সেই জন্য কোনো রকম ভুটানের ঘাড়ে, কেন্দ্রের ঘাড়ে, অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দোষ থেকে মুক্ত হতে পারবেন। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্যাম্পেই রয়েছেন, এবং আমরা সেই ছবিগুলোও তুলে ধরছি যে অস্থায়ী ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, সেই অস্থায়ী ব্রিজ আজকে তিনি নিজেই হেঁটে পরিদর্শন করলেন, এবং যে সমস্ত জায়গায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে, যাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে তাদের নাম নথিভুক্ত করে নেওয়া হচ্ছে, এবং ডুপ্লিকেট নথি যেমন তাদেরকে দেওয়া হয় তাদেরকে সব রকমভাবে সাহায্য করা হবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই কিছু বলছিলেন, তিনি কি আশ্বাস দিলেন নাগরাকাটার এই ক্যাম্পে এসে? দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই যে ক্যাম্প, দেখো এই ক্যাম্পগুলোতে কিন্তু হতদরিদ্র মানুষজন রয়েছেন, এবং এই ক্যাম্পে এত কয়েকদিন ধরে পৌঁছনোই যাচ্ছিল না, কারণ ওই টানাটানি সেতু উড়ে গিয়েছে, যে ছবিটা আমরা আগে দেখাচ্ছিলাম। এই এলাকায় আসার জন্য ওই যে ব্রিজ, যে অংশটা ভেঙে উড়িয়ে গেছে, সেইখানে কিন্তু লোহা দিয়ে র্যাম্পের মতো করে বেশ কিছুটা কানেক্টিভিটি এবং অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়েছে। অর্থাৎ এই বিস্তীর্ণ এলাকার সঙ্গে কানেক্টিভিটিটা আজকে থেকে ফিরে এলো। একই সঙ্গে দুয়ারে এলেন মুখ্যমন্ত্রীও। তিনি এই বাসিন্দাদেরকে যেমন চাকরি দিলেন যাদের পরিবারের কেউ মারা গিয়েছেন, একই সঙ্গে ত্রাণ দেওয়া হলো
বাসিন্দাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ বা পরামর্শ, যদি কিছু হারিয়ে গিয়ে থাকে নথিপত্র বা কিছু, সমস্তটাই আপনারা সরকারকে জানান। সরকারের স্পেশাল ক্যাম্পে সেই সমস্ত নথি আবার তৈরি করে দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান যাদের বাড়িঘর লেগেছে। যে তুমি আমাদের সঙ্গে থাকো এবং পাশে যে জটলা ছবি দেখতে পাচ্ছি সেখানে হয়তো মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কিছু একেবারে কথা বিনিময় করছে এবং সাধারণ মানুষ এবং দুর্গতরা তারা উৎসুক হয়ে দেখছেন। সেই ছবিটা কি দেখানো সম্ভব? সেটা যদি দেখানো হয়। আমি একবার সরাসরি কথা বলার চেষ্টা করি। আপনারা এই ক্যাম্পে আছেন তো? कब से है कैंप में? कैंप में कब से है? यहाँ पे कब से है? कल में स्टार्ट हुआ कैंप? कल के पहले कहाँ थे? अपना कहीं कहीं पर तिरपाल दिया है तो वो तिरपाल का तंबू बना के हम लोग बैठता था। क्या गांव में क्या स्थिति है? क्या यहाँ पर तो हाथी की उत्पादन है। একদম প্রসেনজিৎ, তুমি যে ছবি তুলে ধরছো সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি। সাধারণ মানুষের সমস্যা, অভিযোগের কথা তারা নিজেরাই বলছেন এবং মৃতদের পরিবারকে চাকরি নিয়োগপত্র তিনি যেমন দিয়েছেন এবং আরো বেশ কিছু আশ্বাস তিনি দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী, যাদের কারোর মধ্যে কোনো রকম অভিযোগ না থাকে। বেশ কিছু জায়গায় তিনি চলে যাওয়ার পর অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে আমরা সরাসরি আমাদের অভিযোগের কথা বলতে পারলাম না। তাই এখন মুখ্যমন্ত্রী তিনি একটা জায়গায় বসে সাধারণের সঙ্গে কথা বলছেন, সরাসরি তাদের থেকে সমস্ত অভাব অভিযোগের কথা শুনে নিচ্ছেন, সেটা তিনি করছেন। একের পর এক ত্রাণ শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বস্ত নাগরাকাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বেশ কিছু বক্তব্য আগেই পেয়েছিলাম, তবে তিনি এখন যে বিষয়টাতে ভীষণভাবে জোর দিচ্ছেন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কত দ্রুততার সঙ্গে আবার আগের মতো বা স্বাভাবিক করে দেওয়া যায়। বিশেষ করে যোগাযোগের দিক থেকে রয়েছে, তারপর নথির দিক থেকে রয়েছে, তারপর সবার আগে সাধারণ মানুষের মাথার ছাদ যদি কোনো রকম ব্যবস্থা করে দেওয়া যায়, কারণ মানুষের মধ্যে সেই ব্যাপারটাই একটা আক্ষেপ রয়েছে যে সেই নিয়ে কেউ কিছু বলছে না, তাই তারা সরাসরি কিছু বলতে চান। সেই কথা মতনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্যাম্পের বাইরে নিজে বসছেন, সবার সঙ্গে সরাসরি কথা বলছেন এবং নিজেই উত্তর নিচ্ছেন। আর আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় সেই জায়গায় গিয়েছেন যেখানে বিজেপি বিধায়ক আর সাংসদের উপরে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাস্থলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে এই ঘটনা, সেদিনের এই ঘটনার প্রতিবাদ মালদায় করছে বিজেপি। হামলার প্রতিবাদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে জেলা শাসকের দফতর অভিযান চলছে। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, আমরা একদিকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী নাগরাকাটায় এবং যেখানে এই হামলার ঘটনা ঘটেছিল সেই জায়গাতেও তিনি গিয়েছেন। আর এই মুহূর্তে এসপি অফিস, ডিএম অফিস অভিযান চলছে। বিজেপির কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে মালদা শহরে টাউন হলের সামনে থেকে মানে প্রতিবাদ মিছিল চলছে। খগেন মুর্মু সাংসদ, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর ওপরে হামলার ঘটনায় এই মুহূর্তে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মুহূর্তে চলছে। প্রচুর মানুষ এখানে। তোমার একটা বিষয় রয়েছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কথা বলা যায় কি আজকে মুখ্যমন্ত্রী সেই ঘটনাস্থলে গিয়েছেন যেখানে হামলার ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি তিনি সেখানে যেতে পারেননি। দুদিন আগে শঙ্কর ঘোষ আবার যেতে চেয়েছিলেন, জানিয়ে কিন্তু যেতে পারেননি। এই রিঅ্যাকশনটা যদি বলছে এখানে স্বতঃস্ফূর্তভাবে আদিবাসী সম্প্রদায়, এখানে আদিবাসীরা ঢোল মাদল বাজাচ্ছে পেছনে এবং সামনে সুকান্ত মজুমদার সহ জেলার প্রথম সারির যারা নেতা রয়েছেন, উত্তর এবং দক্ষিণ মালদার জেলা নেতারা, তারা এই মুহূর্তে আসে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সুকান্ত মজুমদারের সাথে, মানে মূল বক্তব্য কি? অবশ্যই তারা এই ঘটনার প্রতিবাদ করছেন। এই প্ল্যাকার্ডের মূল বক্তব্য কি রয়েছে? এবং নাগরাকাটায় যেখানে হামলার ঘটনা ঘটেছিল সাংসদ এবং বিধায়কের উপর, সেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। কিন্তু আবার যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মালদায় আজ সুকান্ত মজুমদারের নেতৃত্বে জেলা শাসকের দপ্তরের অভিযানের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তবে যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কিন্তু কয়েকদিন আগে
আগে শঙ্কর ঘোষ সুস্থ হওয়ার পর তিনি যখন ত্রাণ নিয়ে যেতে চেয়েছিলেন, নিরাপত্তার খাতিরে তাকে সেখানে যেতে দেওয়া হয়নি। সেই পুরো ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে মালদায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে জেলা শাসকের দপ্তর। আর মালদায় কেন? কারণ মালদা উত্তরের সাংসদই হচ্ছেন খগেন মুর্মু। মালদা জেলার জেলা শাসকের দপ্তরে এই অভিযান সুকান্ত মজুমদারের নেতৃত্বে করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমরা 3টে ছবি মূলত দেখাচ্ছি। এখন একদম ওপরে যে ছবি দেখছেন হামলার মুহূর্তের সেই ছবি, 6 তারিখের ছবি, যেদিন হামলা হয়েছিল সেই ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার নিচে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় এইখানেই হামলা স্থলেই গিয়েছেন। তিনি গিয়েছেন দুর্গতদের ত্রাণ বিলি করার জন্য, আর কথাও বলছেন সাধারণ মানুষের সঙ্গে। আর তার নিচের যে ডান দিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালদা জেলায় জেলা শাসকের দপ্তর অভিযান বিজেপির তরফ থেকে করা হচ্ছে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে করছেন। এই মুহূর্তে এই 3 ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। বিচার চায় দুর্গাপুরের তিলোত্তমারী গণধর্ষণ কাণ্ডে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ নাসিরউদ্দিনের পর শেখ সফিকুলকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জয়ন্ত। এই ধৃতদের সম্পর্কে পরিচয় এখনো পর্যন্ত এই 5 জন সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে আসছে? এদের পরিচয় কি? এরা কেন সেদিনকের এই ঘটনাটা ঘটালো? এদের কি কোনো অপরাধের ট্র্যাক রেকর্ড রয়েছে? কি জানা যাচ্ছে? দেখো, শেখ নাসিরউদ্দিন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। শেখ নাসিরউদ্দিন যে হচ্ছে এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড বলা হচ্ছে যাকে, শেখ নাসিরউদ্দিন এলাকায় তৃণমূল করে বলে জানা গেছে। তার বাবাও তৃণমূল এলাকায় তৃণমূলের নেতৃত্ব দেয় এরকমটা জানা গেছে। এছাড়াও শেখ নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী এরকমটা অভিযোগ বিরোধী দলনেতা। যদিও পুরসভার তরফ থেকে দাবি করা হচ্ছে সে তাদের কর্মী নয়, যে ঠিকাদার তাদের বিদ্যুৎ দপ্তরের কাজ করে সেই ঠিকাদারের কর্মী, অর্থাৎ সরাসরি তাদের কর্মী নয়, এটা স্বীকার করছে। তবে শেখ নাসিরউদ্দিন তৃণমূল করে এরকমটা কিন্তু স্বীকার করেনি পুরসভার যে যারা পুরসভা পরিচালনার যে কমিটি আছে সেই কমিটির সদস্য। তিনি দাবি করছেন যে নাসিরউদ্দিন কেন, সবাই হয়তো এখন তৃণমূলের কর্মী সমর্থক হতে পারে, তবে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ বিরোধীরা যে ঘটনা নিয়ে রাজনীতি করছে তারও সমালোচনা করেন তিনি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত এই শেখ নাসিরউদ্দিন তৃণমূল কর্মী বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তিনি সেই দাবি করেন, শাসক শোষক হলে বিচার পাওয়া যায় না, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য শোনায়। যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে, পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার। শুভেন্দু অধিকারী এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন যে ফাঁসি এনশিওর করতে হবে। ফাঁসিটা তো এনশিওর হয়েই যেত যদি আপনার সরকার অপরাজিতা বিলটাকে আটকে না রাখতো। ধর্ষকের ফাঁসি চেয়েছে মমতা ব্যানার্জি, আপনারা ধর্ষককে বাঁচাতে চেয়েছেন। আজকে নাটক করছেন তৃণমূল কর্মী এইসব গল্প দিয়ে। গতকালকে কি করেছিলেন? গতকালকে ধর্ষকের মধ্যে ধর্ম টেনে এনেছিলেন। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো রাজনীতি হয় না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক, তার জায়গা হবে জেলের পেছনে বা ফাঁসি কাটে। তাহলে জয়ন্ত, একটা বিষয় শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূলের যোগ সরাসরি রয়েছে শেখ নাসিরউদ্দিনের সঙ্গে, কারণ সে পুরসভার অস্থায়ী কর্মী। অন্যদিকে পুরসভা তৃণমূলের যোগ বিষয়টা পুরোপুরি অস্বীকার না করলেও তারা বলছেন যে সবাই তো এখন তৃণমূলের কর্মী সমর্থক হতে পারে। কিন্তু শেখ নাসিরউদ্দিনের এলাকার মানুষ, তার বন্ধু বান্ধব, তার পরিচিতরা, তারা কি বলছেন কে শেখ নাসিরউদ্দিন সে কি অ্যাক্টিভ কর্মী? মানে তার কি ওই তৃণমূল করে বলে কোথাও একটা সেই ক্ষমতার আস্ফলন কি সে আগেও এরকম দেখিয়েছে? দেখো, যে জায়গায়
এরা বাস মানে থাকে আর কি, সেই জায়গাটা হচ্ছে দুর্গাপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, অর্থাৎ পুরো এলাকার মধ্যেই পড়ে। এই এলাকার কাউন্সিলর যে 2017 যখন ভোট হয়েছে কাউন্সিলর ছিল সেও তৃণমূলেরই তৃণমূল নেতা। তার সঙ্গে আমরা কথা বলেছি, সে বলেছে যে এই ঘটনার পর আমি আর কোনো কথা বলবো না, আইনের পথে চলবে, অর্থাৎ তিনি দায় দিয়েছেন। তবে আমরা এলাকার যে তুমি যেরকমটা বললে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছি এরা তৃণমূলের যেখানে যা অনুষ্ঠান যা দলীয় অনুষ্ঠান হয় যে যা কিছু হয় তাতে এরা থাকে, এরা নেতৃত্ব না দিলেও এরা হচ্ছে কর্মী হিসাবেই থাকে। যদিও এই নাসিরুদ্দিনের বাবা সে এলাকায় তৃণমূলের নেতা বলে পরিচয়, এলাকার বাসিন্দারা জানিয়েছে যে যদিও দলের কোনো পোর্টফোলিও আছে বলে এখনো পর্যন্ত জানা যায়নি, তৃণমূল অস্বীকার করছে যে দলের কোনো পদে নেই। আচ্ছা, পুরসভার তরফ থেকে নাসিরুদ্দিনের বাবা সম্পর্কে কি বলা হয়েছে? তুমি যেমন বলছিলে যে এলাকার মানুষ বলছেন যে তার বাবা তৃণমূলের নেতা হিসেবে এলাকায় পরিচিত, পুরসভা বলছে নাসিরুদ্দিনের সঙ্গে তৃণমূল জাস্ট কর্মী সমর্থক হতে পারে, কিন্তু তার বাবার কি কোনো রকম পোর্টফোলিও রয়েছে? পুরসভা কি সেই বিষয়টা স্বীকার করেছে? দেখো, পুরসভা এই বিষয়টা এড়িয়ে গেছে, বলছে সমস্তটা কিছু আমাদের কাছে জানা সম্ভব নয়, কোন পাড়ায় কে নেতা সেটা আমাদের পক্ষে জানা সম্ভব। সামনে তুলে ধরবো, কিন্তু প্রথমে একটা শুভেন্দু অধিকারী এই নাসিরুদ্দিনের সঙ্গে তৃণমূলের যোগ পেয়েছেন এবং এলাকার মানুষও তারাও মেনে নিয়েছেন যে তৃণমূলে যখনই কোনো অনুষ্ঠান হয়, দলীয় অনুষ্ঠান হয়, তখন এই নাসিরুদ্দিন এবং তার বাবাকে দেখা যায়। উনি আমাদের কর্মী নন, আমাদের যে ইলেকট্রিক সাধারণত বাইরের এজেন্সি আছে যেটা মানে কর্পোরেশনের এজেন্সি নয়, সেই তাদেরই উনি স্টাফ, ESSL তাদের কোম্পানির, আমাদের কেউ নয় উনি, এবং আমাদের কোনো মানে এজেন্সিরও লোক নয়, কর্পোরেশনের সাথে ওনার কোনো সঙ্গ নেই। রাজনৈতিক কে কী করে আমি জানি না, আমি দেখিও নি, আর রাজনীতিতে সবাইকে ধরে রাখা সম্ভব নয়, কে কোথায় কি করবে এটা তো সম্ভব নয়। যে ঘটনাটা হয়েছে, না কোনো নেতা নয়, আমি নেতা হিসাবে আমরা না, আর যে ঘটনাটা হয়েছে আমরা সবাই কিন্তু তার তীব্র নিন্দা করছি, এবং যারা যেই হোক সেই যেই দোষী তার দোষীর আমরা সাজা চাইছি, তার আমরা কোনো পরিচয় দেখব না, কোনো মাপ নেই, যা করেছে তার কোনো ক্ষমা কারুর কাছে নেই, এবং আমাদেরও একই কথা, দোষীদের শাস্তি চাই। আর এই দোষীদের শাস্তি দিতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তথ্য প্রমাণ। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে পৌঁছেছে দুর্গাপুরের নির্যাতিতার, আপনাদের দেখাবো। আর সেখানে কি উল্লেখ রয়েছে? ধর্ষণের ইঙ্গিত স্পষ্ট করা হয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে বলে হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে। আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন। তন্ময়, দোষীদের শাস্তি পর্যন্ত পৌঁছতে গেলে এই মেডিকেল রিপোর্ট একটা বড় হাতিয়ার, এখানে ঠিক কি কি উল্লেখ করা হয়েছে যেখান থেকে স্পষ্ট হচ্ছে যে ধর্ষণ হয়েছে বা নির্যাতিতার সঙ্গে অত্যাচার হয়েছে? দেখো, প্রাথমিকভাবে যে রিপোর্ট এসছে, যে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রাথমিক পরীক্ষা রিপোর্ট। এই প্রাথমিক পরীক্ষা রিপোর্ট সূত্র অনুযায়ী আমরা যা পেয়েছি, সেখানে যেটা উল্লেখ রয়েছে, একজন মহিলা চিকিৎসক প্রথম তাকে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর দেখা যাচ্ছে তার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, যেখান থেকে রক্তপাত হচ্ছে। 2 x 2 সেন্টিমিটার এরকম একটা ক্ষতচিহ্নের উল্লেখ করা রয়েছে, এবং তার বাইরে যেটা রয়েছে ইনজুরি কোন টাইপ লেখা রয়েছে কমপ্লিকেটেড, অর্থাৎ সিম্পল বা আরো ভারী কিছু সেটা লেখা নেই, লেখা আছে শুধু কমপ্লিকেটেড, অর্থাৎ একটু জটিল রয়েছে বিষয়টা। এর বাইরে কিন্তু এখনো পর্যন্ত আর কোনো উল্লেখ সেখানে নেই, অর্থাৎ কোথাও একটা যে এখানে ধর্ষণ হয়ে থাকতে পারে সেরকম একটা প্রাথমিক ইঙ্গিত রয়েছে। ফলে এরপর যখন ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা ডিটেলসে পরীক্ষা করবেন এবং সেই শারীরিক পরীক্ষা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে, তখন আমরা জানতে পারবো অ্যাকচুয়াল কি হয়েছিল। প্রাথমিক রিপোর্ট, যে রিপোর্ট আমাদের হাতে এসছে, সেই রিপোর্টে একজন মহিলা চিকিৎসক তা পরীক্ষা করেছেন, সেখানে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে 2 x 2 সেন্টিমিটার, সেখান থেকে ব্লিডিং হচ্ছে এবং কমপ্লিকেটেড ইনজুরি। এইটুকুই আমরা আপাতত এখন বলতে পারছি। ধন্যবাদ। আর এদিকে গণধর্ষণের অভিযোগে দুর্গাপুরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। সিটি সেন্টারের কাছে একটা ধর্ণা মঞ্চ তৈরি করেছে বিজেপি, সেখানে বাধা দিয়েছে পুলিশ, এমনই অভিযোগ। রাস্তায় বসে প্রতিবাদ আর স্লোগান শুরু করে বিজেপি কর্মীরা। ধর্ণা মঞ্চ তৈরিতে বাধা দেওয়ায় পুলিশকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী, পুলিশকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না, যদি যেতে হয়
করে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়, এই রাজ্যের বিরোধী দলনেতা যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না। শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়ে বাঙালি হিসেবে তিনি লজ্জিত বলে উল্লেখ করেছেন। কেন না, ওড়িশার মেয়েকে সুরক্ষিত রাখতে পারেনি বাংলায়, বাঙালি হিসেবে লজ্জিত বললেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন একবার শুনি। তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না, এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আপনি পুরো বক্তব্যটাই শুনেন, আপনার প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারী একজন প্যাথোলজিক্যাল লায়ার। প্রথম কথা, মমতা ব্যানার্জি কখনোই বলেননি যে মেয়েরা রাতে বেরোবে না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটি প্রাইভেট মেডিকেল কলেজ, তার হোস্টেলেরও কিছু দায়িত্ব থাকে, সেই জায়গায় সেই কলেজ কর্তৃপক্ষকে তার দায়িত্ব স্মরণ করিয়েছেন। প্রথম মিথ্যে এটা। দ্বিতীয় মিথ্যে শুভেন্দু অধিকারী নিজে প্রচার করেছেন, এবং সত্যি তো আমরা লজ্জিত। শুভেন্দু অধিকারী একটা নির্লজ্জ মিথ্যে করছেন, একটা ধর্ষণকে সাম্প্রদায়িক রং লাগিয়েছেন। গতকালকে নিজের পোস্ট থেকে মিথ্যা প্রচার করে বললেন একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা নাকি ধর্ষণ করেছে। কিছু মানুষের নাম বাদ দিলেন। আজকে যখন সমস্ত মিডিয়া দেখালো যে ধর্ষকের আসলে কোনো ধর্ম হয় না, জাত হয় না, তখন সেই মিথ্যেটাকে ঢাকার জন্য আবার নতুন মিথ্যের আমদানি, নতুন মিথ্যের বেসাতি করছেন। উড়িষ্যার গভর্নমেন্ট অফিসিয়ালরা, আজকে সংবাদ মাধ্যমে সেই খবর বড় করে বেরিয়েছে, তারা এসে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন, এবং পুলিশ যে একেবারে এসওপি মেনে, পুলিশ যে আইনানুগ ধারা দিয়ে প্রত্যেককে গ্রেপ্তার করছে, একটু আগে পঞ্চম ব্যক্তিও গ্রেপ্তার হয়েছে। শুভেন্দু অধিকারী জেনে রাখা উচিত, এই নির্লজ্জ মিথ্যা কথাগুলো বলে উনি আসলে বাংলার মাথা গোটা পৃথিবীর কাছে, ভারতবর্ষের কাছে ছোট করছেন। ধন্যবাদ। এদিকে আজ দুর্গাপুর যাচ্ছেন রাজ্যপাল। বিকেলে ট্রেনে দুর্গাপুর যাবেন সিভি আনন্দ বোস। কলকাতায় ফিরে সরাসরি হাওড়া থেকে ট্রেন ধরবেন রাজ্যপাল। আজ দুর্গাপুর যাচ্ছেন তিনি, এবং সেখানে গিয়ে নির্যাতিতা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, না কি করবেন সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপাল আজ বিকেলে ট্রেনে দুর্গাপুর যাচ্ছেন। বিতর্ক উস্কে দিলেন সাংসদ সৌগত রায়। তিনি বলছেন কি না মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়, একথা বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সব জায়গায় নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব, মেয়েদেরও সাবধান হওয়া উচিত, এই মন্তব্য তৃণমূল সাংসদের। সৌগত রায় এবার বলছেন যে কলেজের বাইরে মেয়েদের রাতে যাওয়া উচিত নয়। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते।
সৌগত রায় তিনি আবারও এরকম বক্তব্য রাখলেন। আগেও বেশ কিছু বক্তব্য রেখেছিলেন তিনি, যে যার জেরে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি এই ঘটনার ক্ষেত্রে, দুর্গাপুরের এই ঘটনার ক্ষেত্রেও তিনি আবারও এমন কিছু মন্তব্য করলেন যার জেরে বিতর্ক তৈরি হলো। সব থেকে বড় প্রশ্ন যে যা এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া পুলিশ এগিয়েছে, বলা হচ্ছে যে 8:30টায় বেরিয়েছিল, 9:45 নাগাদ ট্রেনকে 9:30টায় বেরিয়েছিল। এইটা তো খুব রাত না, এবং এই ধরনের প্রশ্নগুলো কেন উঠবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু অত স্বাভাবিকভাবে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে যে পুলিশের মতো তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে, এই ধরনের রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন কেন? প্রত্যেককে নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ, মেয়ে পুরুষ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা দেবে পুলিশ, এবং প্রত্যেকের সবসময় বেরোনোর অধিকার রয়েছে। বেরোলেই যে তাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, সেটা রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য হয়তো দুষ্কৃতীদের উস্কে দেয় বলে বিরোধীরা অভিযোগ করে থাকেন। আরো একবার শুনি সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। সৌগত রায়ের এই মন্তব্য স্বাভাবিক বিতর্ক তৈরি করবেই, কারণ তিনি বলছেন মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়। পুলিশ সব জায়গায় সকলকে নিরাপত্তা দিতে পারে না, কারণ সেটা অসম্ভব। সাংসদের এই বক্তব্য কি কোথাও পুলিশ প্রশাসনের ব্যর্থতাও সামনে আনছে না? মানে ঘটনা ঘটার পর পদক্ষেপ নেবে পুলিশ, এই কথাটা বলছেন। হ্যাঁ, সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব না, এই কথাও উল্লেখ করেছেন। মানে এই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তুলছেন সাংসদ সৌগত রায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, আপনি শুনেছেন সাংসদ সৌগত রায় তিনি বলছেন যে মেয়েদের রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়, সব জায়গায় পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়াও অসম্ভব, মেয়েদের সাবধান হওয়া উচিত। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মেয়েদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া এটা একটা মানসিকতা। এই মানসিকতার প্রতিফলন মুখ্যমন্ত্রী থেকে সাংসদের বক্তব্যে ফুটে উঠছে। আচ্ছা, সৌগত বাবুকে এইটা বলতে পারবেন যে শুধুমাত্র এই রাজ্যে মেয়েরা রাত্রে বেলাতেই আক্রান্ত হয়েছে, দিনের বেলাতে আক্রান্ত হচ্ছে না? ফলে প্রশ্নটা রাত্রে বেলা বা দিনের বেলা নয়, প্রশ্নটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, সাজানো ঘটনা, ও প্রেম করে, ও পার্টি করে, এই ধরনের বক্তব্য করে মুখ্যমন্ত্রী তার পরিবারের মেয়েদেরও নিরাপত্তা বিঘ্নিত করছে কিনা, সেটাই হচ্ছে মানুষের প্রশ্ন। ফলে আমার মনে হয় যে এই রাজ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের মূল প্রশ্রয়দাতা যেখানে হয়েছে, রাজ্যের সমস্ত মহিলাদের এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো দরকার। এই রাজ্যে মেয়েদের সুরক্ষার একমাত্র গ্যারান্টি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলের বিসর্জন। ধন্যবাদ। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते। অভিনেতা বাদশা মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি বক্তব্য শুনলেন যে মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়, রাতে বাইরে বেরোনো উচিত নয়, পুলিশের পক্ষে সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, এবং মেয়েদেরও সাবধান হওয়া উচিত। এই বক্তব্য কে রাখছেন? একজন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কি বলবেন? দেখুন, কথাটা কি বলি বলুন তো, আমাদের দেশে এই পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্বটা হয়ে গেছে যারা ভিআইপি নেতা, মন্ত্রী এবং কোট আনকোট বিগ মানে বড় বড় ব্যক্তিত্ব যারা পার্সোনালিটি, তাদের 24 ঘন্টা নিরাপত্তা দেওয়াটা পুলিশের দায়িত্ব। তাদের ক্ষেত্রে এটা তারা কখনো বলেন না যে পুলিশ আমাদের 24 ঘন্টা কি করে নিরাপত্তা দেবেন। তো পুলিশ তাদের 24 ঘন্টার দায়িত্ব, নিরাপত্তা দায়িত্ব এনশিওর করে, কিন্তু পুলিশ
সাধারণ লোকের নিরাপত্তার দায়িত্ব এনশিওর করতে পারে না। এই পারে না তার কারণটা এটা তো ঠিক যে প্রত্যেকটা কোণায় পুলিশ থাকতে পারে না, কিন্তু পুলিশ যেটা পারে, যারা এই ঘটনা ঘটায় তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে পারে যে ঘটনা ঘটলে আমার শাস্তি হবে। এবং এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে এটা সত্যিই বলা যেতে পারে যে পুলিশ কি করে সব জায়গায় থাকবে। একের পর এক যখন কোনো ঘটনা ঘটে চলে, এবং বারবার করে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, আরজিকর, হাঁসখালি, কামদুনি, কোনো জায়গায় যখন দেখা যাচ্ছে বিচারের কোনো কুল কিনারা হচ্ছে না, তখন এইটা যারা করছে তারা খুব আরো কনফিডেন্স পাচ্ছে, সাহস পাচ্ছে, তারা বুঝতে পারছে এটা পশ্চিমবঙ্গ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে অপরাধের। তাই ওনার কথা শুনে বলবো যে ওনাকে নিশ্চিত করতে হবে যে মহিলা তাদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা যতটা নিন না নিন, সরকারকে, প্রশাসনকে দায়িত্ব নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ। ঘটনা ঘটনে কে বাদ এবার মালদার দিকে নজর রাখবো শর্মিষ্ঠা। হুলস্থুল বেঁধেছে কারণ ডিএম অফিস ঘেরাও অভিযান সুকান্ত মজুমদার তার নেতৃত্বে হচ্ছে। খগেন মুর্মুর ওপরে হামলার প্রতিবাদেই এই অভিযান, এবং আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হামলা স্থলে গিয়েছেন ত্রাণ বিলি করার জন্য। আর এই মুহূর্তে মালদার ছবি দেখতে পাচ্ছেন। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, মালদা উত্তরের সাংসদ বলেই কি আজকে মালদা জেলায় এই অভিযান? কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে? সুকান্ত মজুমদার কি বলছেন? একদমই তাই। সাংসদ খগেন মুর্মুর উপর হামলা এবং একই সাথে ডাক্তারি পড়ুয়ার উপর যে নির্যাতন, এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আজকে প্রতিবাদ মিছিল। মূলত যেহেতু সাংসদ খগেন মুর্মুর উপর হামলা, এবং সেই কারণেই প্রথমে এই কর্মসূচিটা ছিল, এবং এখনো পর্যন্ত ব্যারিকেড নামাতে জেলা শাসকের দপ্তরে তারা যেতে পারেননি, সুকান্ত মজুমদার যেতে পারেননি, তিনি ব্যারিকেডের বাসের ব্যারিকেডের উপর উঠে পড়েছিলেন। এই মুহূর্তে তিনি দেখো আদিবাসীরা, ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো আদিবাসীদেরকে দেখাতে যে আদিবাসীরা এই মাদল নিয়ে, তীর ধনুক নিয়ে হাজির, এবং আদিবাসী সেন্টিমেন্টে এমন একটা জায়গায় খগেন মুর্মুর ক্ষেত্রে যে তারা কিন্তু গাজল, হবিবপুর সহ বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আদিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছে। এটা নয় যে সকলেই বিজেপির কর্মী বা স্থানীয় নেতা কিছু, কিন্তু এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ, যেটা এর আগে সচরাচর লক্ষ্য করা যায়নি। এবারে কিন্তু আদিবাসী সেন্টিমেন্টটা এমন একটা জায়গাতে লেগেছে তাদের, এবং তারা তীর ধনুক নিয়ে তোমাকে দেখাচ্ছে যে এইভাবে তারা কিন্তু এই ব্যারিকেডের সামনে রয়েছে, এবং আদিবাসী সম্প্রদায়কে তাদের যে কালচার সেই অনুযায়ী মাদল বাজিয়ে তারা কিন্তু হাজির হয়েছে। এবং তারাও আপনারা এখানে কেন এসেছেন? আপনারা সবাই কোথা থেকে এসছেন? অনেকেই কিন্তু শুধু পুরুষ নয়, মহিলারাও কিন্তু হাজির হয়েছে, এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার এই ব্যারিকেডের এই এলাকাটা ছেড়ে এখন ওখানে পাশে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে হাজির হয়েছেন। সেখানে মঞ্চ থেকে তিনি তার বক্তব্য রাখবেন। এই মুহূর্তে হবিবপুরের বিধায়ক বক্তব্য রাখছেন। কর্মসূচি কর্মসূচি কেনা যাহাদ আম উত্তরবঙ্গে ওখানে ডুবোটা হেলেন ওরা ডুবো থেকে হরিয়ে উলুম গজো কান তায় কান গাদাকু বাসা কান আর ওরা দোকু রেপুরো কান আর লোকরা আমার 28 জন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি জেলা শাসকের দপ্তরে অবধি পৌঁছতে পারলে না, কারণ বাসের ব্যারিকেড দিয়ে রীতিমতো ঘিরে দেওয়া হয়েছে। পাশে মঞ্চে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার। এটা মালদার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এর পাশাপাশি আমাদের দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের দিকেও নজর রাখতে হবে, কারণ তার প্রতিবাদের আজ কোথাও একটা কলকাতায় এসে পৌঁছলো। মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ এবিভিপি, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। আর আমাদের সহকর্মী সুশোভনের সঙ্গে কথা বলবো।
গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদের আজ কলকাতায় আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ এবিভিপি এবং সেখানেও পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানকার ছবি আমাদের তুলে ধরবেন সহকর্মী সুশোভন। সুশোভন, এই মুহূর্তে একেবারে যে কলকাতা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের সামনে দেখা যাচ্ছে যে এবিভিপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় উপযুক্ত দ্রুত শাস্তি পেতে হবে এবং মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কেন রাখা হয়েছে সেই বিষয়ে, এই দুটো বিষয়কে সামনে রেখেই কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে মেডিকেল কলেজের 1 নম্বর গেটের সামনে। দেখাই যাচ্ছে যে একেবারে যারা বিক্ষোভ করছে তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনাদের এই কর্মসূচির কারণ দুর্গাপুরে যে ধর্ষণ কাণ্ড হয়েছে, ভিন রাজ্য থেকে পড়তে এসেছে যে ছাত্রী, তাকে যেভাবে ধর্ষণ করেছে এবং সেটা তারা করা পড়েছে এই মমতার দুধেল গায়েরা ধর্ষণ করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। কিন্তু আজকের দিনে আমরা জানি অ্যারেস্ট করলেও দোষীরা, ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে ছাড় দেওয়া হয়। কারণ এর আগেও আমরা কামদুনি কাণ্ড দেখেছি। কারণ লোকেরা জেনে গেছে যে যারা ধর্ষণ করে তাদের কোনো শাস্তি হয় না এবং তারা এই মমতার রাজ্যে মমতার মাথায় হাত রেখেছে বলে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমাদের একটাই দাবি, যিনি বলেছেন যে মমতা ব্যানার্জি বলেছেন রাত্রে মেয়েদের বাইরে বেরোনো বারণ, তার উদ্দেশ্য কথা, তাহলে এই যারা রাত্রে কর্মরত তাদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জি নিক। আরজি করের ঘটনা, যখন ডাক্তারটিকে খুন করা হয়েছে তিনি অন ডিউটি থাকাকালীন খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাহলে তিনি তো রাত্রে বাড়ির বাইরে, রাত্রি হসপিটালের বাইরে ছিলেন না, তার দায়িত্ব, তার কথা বলুক। মমতা ব্যানার্জি উত্তর দিক, তিনি নারীদের নিরাপত্তা দিক, তিনি কন্যাশ্রী দিচ্ছে, তিনি কন্যাদের সুরক্ষা দিতে পারছেন না, পুরোপুরি ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন তুলেই কিন্তু এবিভিপির পক্ষ থেকে এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। ধন্যবাদ সুশোভন। এদিকে হামলার মুখে পড়লেন আরো একজন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। একটা কর্মসূচি ছিল বিজেপির, সেই কর্মসূচির আগেই রণক্ষেত্র চেহারা নেয় তুফানগঞ্জ। হামলার মুখে পড়েন মালতী রাভা রায়। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এক বিজেপি নেতাকে পুলিশের সামনে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আজ তুফানগঞ্জ থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি বিজেপির। কর্মসূচি আটকানোর জন্য হামলা হয় বলে অভিযোগ বিজেপির। নাগরাকাটায় বিজেপি সাংসদ আর বিধায়কের উপরে হামলার ঘটনার প্রতিবাদে মালদায় জেলা শাসক বিজেপির। অপরদিকে তুফানগঞ্জে সেখানে বিজেপির আরো একজন বিধায়কের উপরে হামলা হয়েছে এবং হামলা চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ করা হচ্ছে। মালতী রাভা রায়ের উপরে হামলা এবং একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে পুলিশের সামনেই বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, মালতী রাভা রায় তিনি কি বলছেন, কি হয়েছে, তার দিক থেকে কি অভিযোগ আর পুলিশের কি তৎপরতা রয়েছে? দেখো, সকালেই আমরা দেখিয়েছি যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মালতী রাভা যখন আজকে বিজেপির কার্যালয়ে যান, তারপরে সেই কার্যালয়ে ঘিরে ধরে বিক্ষোভ চলছিল। তারপর সেই কার্যালয়ের উপর হামলা চালানো হয়, বাস দিয়ে সেখানে মারধর করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে। তখন ভেতরেই ছিলেন বিজেপির বিধায়ক মালতী রাভা। কিছুক্ষণ আগে কিন্তু এলাকায় ভিড় জমাতে শুরু করে বিজেপি নেতা কর্মীরা। তারপর কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কোন রকমের পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু পুলিশের সামনেই যেভাবে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু একরকম বড়সড় প্রশ্ন তুলেছে বিজেপির বিধায়ক। তার স্পষ্ট বক্তব্য, গোটা জায়গায় চোরে ভরে গেছে এবং আন্দোলনে নামতেও তারা বাধা দিচ্ছেন এবং যেভাবে অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে, অগ্নিগর্ভ অবস্থা। পুলিশ কার্যত নাজেহাল হয়ে রয়েছে এই মুহূর্তে গোটা এলাকায়। তবে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই কিন্তু এখন এই মুহূর্তে যথেষ্ট জমায়েত করেছে এবং বিজেপি কর্মীরা রাস্তার উপর বসে রয়েছেন, মালতী রাভা স্বয়ং সেখানে রয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে। এই মুহূর্তে সেই সময় ছবি দেখতে পাচ্ছেন যখন মারধর চলছে এবং পুলিশের সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর একটা বড় ইস্যু, সেই কারণে এই ইস্যুতে আরো চড়া সুর বাঁধল কংগ্রেস। কংগ্রেসের জমায়েত এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। যুব কংগ্রেসের পক্ষ থেকে সেখানে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয় পাল। সুজয়,
একেবারে দেখো কংগ্রেসের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া ছিল সেই মিছিল এই মুহূর্তে বেন্টিং স্ট্রিট আর RN মুখার্জি রোডের ক্রসিংয়ের যখন সেখানে এসে পৌঁছায় পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে এবং মাইকে ঘোষণা করা হয়েছে যে কোনোভাবে যেন তারা আইন অমান্য না করে, অর্থাৎ ব্যারিকেড ভাঙার চেষ্টা না করে। কিছুটা দূরেই কংগ্রেসের যারা যুব কংগ্রেসের যারা মিছিল শুরু করেছিলেন তারাও কিন্তু মিছিলটা কিছুটা দূরে থামিয়েছে। আমার সহকর্মী গৌরবকে বলবো একটু দেখানোর জন্য, ঠিক কিছুটা দূরে যেখানে পুলিশের ব্যারিকেড তার কিছুটা দূরেই এখানে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন এবং আর কিছু সময় স্লোগান চলার পর তারা অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু এই মিছিলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ যেখানে তাদেরকে আটকানো হবে সেই সামনের দিকটা এগিয়ে নিয়ে যাবে। মূলত SIR এর প্রতিবাদে এই মিছিল এবং যুব কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তার নেতৃত্বে এই মিছিলটি চলছে। ফলে কংগ্রেসের তরফ থেকে জমায়েতের সংখ্যাটা তুমি দেখো যথেষ্ট সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থক, মূলত যুব কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছে। পুলিশের সঙ্গে কথা চলছে, পুলিশের তরফ থেকে বোঝানো হচ্ছে যে যারা যেন কোনোভাবে আইন অমান্য না করে, অর্থাৎ ব্যারিকেড ভেঙে যাতে তারা এগিয়ে যেতে না চায় সেটা বোঝানো হচ্ছে। ফলে বুঝতে পারছো যে যথেষ্ট সংখ্যক কর্মী সমর্থক রয়েছেন, তারা যে কোনোভাবেই চেষ্টা করছেন তারা ব্যারিকেড ভেঙে যে কংগ্রেস দপ্তর রয়েছে মুখ্য নির্বাচন কমিশনের যে দপ্তর সেখানে তারা যাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে বল প্রয়োগের মাধ্যমে সেখানে গোলমাল। আমরা দেখতে পাচ্ছি যে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসেছেন, ভিড় করছেন, পুলিশের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে কেউ কোনো রকম আইন অমান্য না করেন। তুমি ছবি দেখাতে থাকো। এদিকে SIR নিয়ে এবার সুর চড়ালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। একটা নাম বাদ গেলে মোথাবাড়ি লন্ড ভন্ড করে দেবো, বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে হুঁশিয়ারি মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আবার বলছি যে SIR আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিত ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ড ভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। কারণ যারা আজকে বিগত দিনে এতদিন ধরে বসবাস করছে বিভিন্ন কারণের জন্য, তারা হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। সাবিনা ইয়াসমিনকে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছেন এই ভিডিও পোস্ট করে অমিত মালভিয়া, বিজেপির IT সেলের প্রধান। এদিকে দেখুন SIR নিয়ে সুর চড়াচ্ছেন একের পর এক শাসক দলের নেতা। এবার সেই তালিকায় নাম জুড়ল ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের। SIR এ প্রকৃত ভোটারের নাম বাদ গেলে বিজেপির নেতা কর্মীদের বাড়ি ছাড়া করার বিষয়। যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। জেনে রাখুন, একটা পরিচিত ভোটারের যদি নাম বাদ যায়, ধনেখালিতে একটা বিজেপি থাকতে পারবে না। এটা শুনে নিন কান খুলে। এরা আসলে বৈধ ভোটারের নাম নিয়ে চিন্তিত নয়, এদের মেইন চিন্তা অবৈধ ভোটার। যে অবৈধ ভোটার ওদের ভোট দিয়ে বাঁচিয়ে রেখেছে, স্বর্গীয় ভোটার, ভুতুড়ে ভোটার, যে ভোটার ওদের ভোট দেয়। বৈধ ভোটাররা কেউ ওদের ভোট দেয় না, সেই নিয়ে ওদের বিরাট চিন্তিত নয়। কিন্তু আসল সম্পদ হচ্ছে ওদের অবৈধ ভোটার, যাদের নামে ওরা ফলস ভোট গুলো মারে। আমি বলি লন্ডও করতে পারবে না, ভণ্ডও করতে পারবে না। SIR হচ্ছে, SIR হবে এবং কয়েক লাখ লোকের নাম বাদ যাবে যারা ভোটার লিস্টে থাকার যোগ্য নয়। কট্টরপন্থী সংগঠন TLPর বিক্ষোভে অগ্নিগর্ভ মুরিদকে, তেহরিকে লব্বেকের বিক্ষোভে অগ্নিগর্ভ হাফিজ সাইদের গড়। TLPর বিক্ষোভে পাক রেঞ্জার্সের গুলিতে মৃত্যু মিছিল অব্যাহত। মুরিদকেতে পাক রেঞ্জার্সের গুলিতে এখনো পর্যন্ত 13 জন মারা গিয়েছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার মন্ডল। সিজার, হঠাৎ করে পরিস্থিতিটা গতকাল থেকে কেমন যেন উত্তপ্ত হতে থাকলো, মূলত সংঘাতের জায়গাটা কোথায়? দেখো, সংঘাতের জায়গাটা দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে, কারণ তেহরিকে লাব্বাইক পাকিস্তান TLP, যেটা এই মুহূর্তে পাকিস্তানের বুকে চতুর্থ সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা গত কয়েকদিন ধরেই কিন্তু মার্কিন দূতাবাস, যেটা ইসলামাবাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে তারা একটা মার্চ বা একটা পদযাত্রার আয়োজন করে এবং এর কয়েকদিন আগে সেটা লাহোরে প্রথম দফায় আটকানো হয়। কিন্তু লাহোর থেকে যখন মুরিদকের দিকে যখন এই পদযাত্রাটি আসে, তখন পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বলা হয় সেখানে আটকানো হলে তাদের মধ্যে একটা বৈঠকও হয় এবং সেখানে তারা বলে যে তারা
কোনো ধরনের অশান্তি করবেন না, কারণ এর আগের দফায় আমরা দেখেছি অশান্তি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কালকে রাত্রিরে যখন তারা অবস্থান করছে মুরিদকের বাইরে, সেই সময় তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ, এবং সেখান থেকে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে গোটা মুরিদকে এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকা। কারণ এটা সম্পূর্ণভাবে পাকিস্তানের একদমই আভ্যন্তরীণ রাজনীতির বিষয়, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যেটা অভিযোগ, জামাতুদ্দওয়া এবং আহলে হাদিসের মতো সংগঠন যারা পাকিস্তানের এই জঙ্গি সংগঠন থেকে শুরু করে পাকিস্তানের ইসলামিক রাজনীতির মূল মেরুদণ্ড এখন পর্যন্ত, তারা কোথাও এই টিএলপিকে কোথাও মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছে, এবং সেই জায়গা থেকে তাদের প্ররোচনায় পাক সরকার এদের ওপর মারাত্মকভাবে নিপীড়ন নামিয়ে এনেছে, এটাই অভিযোগ। এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে গোটা পাকিস্তানের একটা বড় অংশ, যেখানে লব্বাইক পাকিস্তানের অনুগামীরা রয়েছেন এবং যেখানে তাদের প্রভাব রয়েছে, সেখানে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ। একদম। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল চৌধুরী। কর্নেল, এই মুহূর্তে দাঁড়িয়ে তো পাকিস্তান তাহলে বলবো ঘরে বাইরে সব জায়গায় সমস্যা রয়েছে, একদিকে বর্ডারে আফগানিস্তানের সঙ্গে আর একেবারে অভ্যন্তরীণ ইসলামিক সংগঠনগুলোর মধ্যে এই মুহূর্তে অশান্তি। পাকিস্তানের ভেতরে অথবা পাকিস্তানের আপনি যদি পূর্ব পশ্চিম দুদিকে দেখেন, ভারতের পাশে অথবা আফগানিস্তানের পাশে, ডুরান লাইনের পাশে, ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তান প্রায় বিধ্বস্ত, চারিদিকে ছারখার। সেটা ডুরান লাইনে যদি 10-12টা পয়েন্ট, যেখান থেকে আফগানিস্তানের আমরা দেখেছি বিগত 3-4 দিন ধরে যেভাবে অ্যাটাক চালাচ্ছে, সেখানে বহু পাকিস্তানের সামরিক বাহিনীর যারা সৈনিক তারা আইদার আহত অথবা নিহত হয়েছে। অনেক জায়গায় তারা কন্ট্রোল নিয়ে নিয়েছে, এই ডুরান লাইনের উপর পোস্ট, অনেক জায়গায় ওরা ঢুকে পড়েছে। আফগানের যে সামরিক বাহিনী আছে সেখানে যেমন আমরা একদিকে দেখছি যে ডুরান লাইন যেখানে অস্থিরতার মধ্যে প্রায় ভেঙে পড়ছে এই পাখতুনখোয়া প্রভিন্স, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। একইভাবে আমরা দেখলাম মুরিদকেতে, যেখানে নিশ্চিতভাবে সিজার যেটা বলছিলেন যে লস্করে তৈবার হেডকোয়ার্টার, এবং সেখানে হাফিজ সাইদের একটা কোনো না কোনো জায়গায় একটা সাপোর্ট আছে। এবং আমরা দেখলাম যেভাবে যে আন্দোলনটা হয়েছে এবং অ্যান্টি গাজা, অ্যান্টি ইসরায়েল যে হচ্ছে ঝামেলাটা, এর মধ্যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাতে হাত মিলিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে সমঝোতা, যে এই পিস অ্যাকর্ড, এটার জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট উড়েও আসছে সেখানে। এইটা কোথাও কোথাও বোধহয় পাকিস্তানের ভেতরে যে সাধারণ নাগরিক যারা, তাদের এটা মোটেই পছন্দ হয়নি যেভাবে। আমাদের সঙ্গে থাকুন, আমরা বেশ কয়েকটা ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরছি, যেখানে রীতিমতো বিক্ষোভের আগুনটা স্পষ্ট পাকিস্তানের বিভিন্ন জায়গায়। টিএলপির বিক্ষোভ আমরা দেখাচ্ছি, এবং তার পাশাপাশি বেশ কিছু জায়গায় এই মুহূর্তে জ্বলছে। পাক সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে তেহরিকে লব্বাইকে প্রতিবাদ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুরিদকে তারা অভিযানে বসেছিল এবং সেই বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেখানে আগুন স্বাভাবিকভাবে পরিস্থিতি কোথাও উত্তপ্ত করে উঠেছে। মুরিদকে ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, মৃত্যু মিছিল অব্যাহত, সেই ছবিও ধরা পড়ছে।